আমাকে যারা দেখছেন এবং শুনছেন, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। শেখ হাসিনা তার প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু কর্মকর্তা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হয়েছেন এবং তাদের বিচার কার্য চলছে। তো সেখানে চিফ প্রসিকিউটর হিসেবে কাজ করছেন জনাব তাজুল ইসলাম, যিনি আগে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তো সম্প্রতি জনাব তাজুল ইসলাম এমন কিছু মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে যা বিতর্কের সৃষ্টি করেছে। তো তিনি আইনের ছাত্র এবং একজন আইনজীবী নিজে, এবং এই মুহূর্তে তিনি চিফ প্রসিকিউটর। এই পোস্টটি অত্যন্ত আলোচিত এবং একটি সংবেদনশীল জায়গায় তিনি এই মুহূর্তে আছেন। তো তিনি এমন কিছু মন্তব্য করেছেন গত 30 আগস্ট, যেটি তার করা একেবারেই ঠিক হয়নি। তার এই মন্তব্য বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে কোনো না কোনোভাবে। আর তিনি সেই মন্তব্যগুলো করেছেন গত 30 আগস্ট ঢাকার গুলশানের একটি হোটেলে সরকারের গুম কমিশন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর, যেটিকে সংক্ষেপে আমরা বলি OHCHR, যৌথভাবে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল 30 আগস্ট গুলশানে একটি হোটেলে। তো সেখানে জনাব তাজুল ইসলাম কিছু মন্তব্য করেন। তো তিনি কি বলেছিলেন আমি হুবহু তার কথাটি আপনাদের শোনাবো, প্রিয় দর্শক। তিনি বলেছিলেন, আগামী নির্বাচিত সরকার জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধ এবং গুম খুমসহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেই জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে, মানে তাড়াহুড়ো করতে হচ্ছে। তার এই বক্তব্য অনেকগুলো জাতীয় দৈনিকেই ছাপা হয়েছে। এই মুহূর্তে আমার কাছে রেফারেন্স আছে সমকাল অনলাইন 31 আগস্ট। চিফ প্রসিকিউটরের বরাতে তারা হেডলাইন করেছে, মানবতা বিরোধী অপরাধের বিচারে তাড়াহুড়ো করতে হচ্ছে। চিফ প্রসিকিউটর, সমকাল অনলাইন 31 আগস্ট 2025। তাজুল ইসলাম আরও বলেন, নতুন বাস্তবতা আমাদের চিন্তা করতে হচ্ছে। এই চিন্তাগুলো যদি আমাদের করতে না হতো তাহলে খুব ভালো হতো। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, নির্বাচিত সরকার আসবে, তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর না হয়, কেন এই চিন্তাটা আমাদের করতে হচ্ছে? আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে নতুন সরকার এলে এই প্রসিকিউশন টিম বা এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না। বিষয়টি খুব একটা প্লেজেন্ট না, তিনি যে মন্তব্য করেছেন। একই দিনে এই মন্তব্য বিষয়ে বিশ্লেষণ করব। তার আরও মন্তব্য আছে। একই দিনে 30 আগস্ট তিনি ঢাকায় একটি কনফারেন্স হচ্ছিল, বেঙ্গল ডেল্টা 2025। সেই কনফারেন্সে তিনি প্যানেল আলোচক ছিলেন। সেখানে তিনি কি বলেছেন একটু ঘুরে আসি। 30 আগস্ট আরেকটি অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর মানবতা বিরোধী কয়েকটি মামলার বিচার কবে সম্পন্ন হবে তা নিয়ে মন্তব্য করেন। যেটি বলছিলাম, বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর দ্বিতীয় দিনে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার 23 সদস্য যারা আগে কখনো মানবতা বিরোধী অপরাধের তদন্ত করেননি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বর্তমানে তদন্ত সম্পন্ন করা হচ্ছে। এখন বিচার কাজের গতি যেভাবে চলছে তাতে বলা যায় আগামী ফেব্রুয়ারিতে 8 থেকে 10টি মামলার বিচার সম্পন্ন সম্ভব। এইটি রিপোর্ট করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 30 আগস্ট 2025। আচ্ছা, তো
তিনি বলছেন যে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার করবার অভিজ্ঞতা নাই, এমন কয়েকজনকে নিয়ে 23 জনকে নিয়ে বিচার কাজ চালাতে হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর যেভাবে বিচার কাজ চলছে, মানে যাই গতি আছে, সেই গতিতে ফেব্রুয়ারির মধ্যে 8 থেকে 10টি মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ হবে। তো তিনি বিচারাধীন বিষয় সম্পর্কে মন্তব্য করেছেন, অনেকটা নিজের সিদ্ধান্তের মতোই বলে দিয়েছেন। এই সিদ্ধান্ত তার বলবার কথা না, নেবার কথা না। 8 থেকে 10টি হবে কি 3 থেকে 4টি হবে কি আদৌ হবে না, এই কথা চিফ প্রসিকিউটর কিংবা প্রসিকিউটরের বলার কথা না। এইটি বিচার কার্যে যিনি নিযুক্ত আছেন জাজ সাহেব, তার বলবার কথা। তো তিনি একটির পর একটি বেফাস মন্তব্য করেই গিয়েছেন, এবং এই সবগুলো মন্তব্য বিচারাধীন বিষয়ে তিনি কথা বলেছেন। সাবজুডিস বা বিচারাধীন বিষয়ে কথা বলা যায় না, চিফ প্রসিকিউটর হলেও বলা যায় না, এটি তার জুরিসডিকশনে পড়ে না। আচ্ছা, এর আগে প্রিয় দর্শক আপনাদের একটু পেছনে ফিরিয়ে নিতে চাই। গত ফেব্রুয়ারিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটি মন্তব্য করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে আগামী অক্টোবরের মধ্যে 3-4টি মামলার অন্তত রায় হয়ে যাবে, এরকম একটি কথা বলেছিলেন। আর তখন যিনি এখন আইসিটি সভাপতি আছেন, বিচারক গোলাম মর্তুজা মজুমদার, তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি তখন বেশ একটি হার্শ মন্তব্য করেছিলেন আইন উপদেষ্টা সম্পর্কে। তিনি বলেছিলেন আইসিটি কারো ধার ধারে না, কারো এই বিষয়ে বক্তব্য রাখবার প্রয়োজন নেই। তিনি সুস্পষ্টভাবে আইন উপদেষ্টাকে মৃদু ভৎসনা করেছেন বললেও বলা যায়। আইন উপদেষ্টার ধার তিনি ধারেননি। হাসিনা আমলে হলে বিষয়টি ভিন্ন হতো। অ্যাটর্নি জেনারেল বা কেউ এরকম কথা বলে বসেছে, জাজ সাহেব ফিরেও তাকাতেন না, ওদিকে কান দিতেন না। কিন্তু এই জাজ সাহেব তো হাসিনা আমলের জাজ সাহেব নন। তার আদালত সার্বভৌম, স্বাধীন, এবং তিনিও সার্বভৌম এবং স্বাধীন। তাই তিনি সুস্পষ্টভাবে সাহসিকতার সঙ্গে বলেছেন আইসিটি কারো ধার ধারে না, কারো বক্তব্য রাখবারও প্রয়োজন নেই, কবে বিচার হবে, কবে কি হবে। আবারও তিনি আসিফ নজরুল আইনের অধ্যাপক হয়ে তিনি সাব জুডিস ম্যাটারে কথা বলেছেন, তার এখতিয়ারের বাইরে সেটি। তো তাদের এই বক্তব্যে শুধু এখতিয়ারের বাইরেই কথা বলেছেন, শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিষয়টি প্রিয় দর্শক। হাসিনা এবং তার লেসপেন্সাররা, হাসিনার ভক্ত সমর্থকরা বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশি ডায়াসপোরা যেখানে আছে, সেখানেই তো কিছু আওয়ামী আছে। তো তারা সর্বতোভাবে চেষ্টা করছে আইসিটির বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করবার জন্য। তাহলে ভবিষ্যতে আইসিটির রায়গুলো যখন বেরোবে, এবং বেরোবেই, সময়ানুক্রমে রায়গুলো বেরোবে, নানা রকম নানা মেয়াদে সাজা হবে। হাসিনা থেকে শুরু করে হাসিনার মন্ত্রীদের, এমপিদের এবং প্রভাবশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের, তাদের বিরুদ্ধে তাদের কৃত অপরাধের ব্যাপারে রায় হবে। তো এইসব মন্তব্য করবার মাধ্যমে আইন উপদেষ্টা এবং বিশেষভাবে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম দুজনেই কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেললেন আদালতকে। এবং ভবিষ্যতে সে অপরাধীরা যারা সাজা ভোগ করবে, যাদের বিরুদ্ধে সাজা ঘোষিত হবে, তারা এটিকে একটি এক্সকিউজ হিসেবে ব্যবহার করবে। এবং তারা তখন বলবে যে বলা হয়েছিল, চিফ প্রসিকিউটর তো বলেছেন বিচার কার্য তাড়াহুড়ো করে করতে হয়েছে, অনেক হ্রাস করছি তিনি বলেছেন, সেই কারণে আমাদের বিচারগুলো ঠিকমতো হয়নি, তাড়াহুড়ো করে বিচারক কি রায় দিয়েছেন, আমরা সংক্ষুব্ধ, এই বিচার আমরা মানি না, আমাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে। সমস্ত অপরাধীরা এই কথাগুলো বলবার সুযোগ পাবে আগামী দিনে, এবং পাবেই, তারা এই সুযোগ নেবেই। তবে হ্যাঁ, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি পুরো আওয়ামী লীগের সময়টাতে অনেক বিচার কার্যকে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হয়েছে, এবং রায়গুলো প্রশ্নবিদ্ধ হয়েছে অনেক বিচারের। তো সে তো হাসিনার আমল। একই বিষয়ের অবতারণা আমরা করতে পারি না, একই বিষয়ের পুনরাবৃত্তি অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত আইসিটি করতে পারে না, এবং করলে সেটি গ্রহণযোগ্য হবে না। তাই আমরা খুবই বিস্মিত যে তারা আইনের ছাত্র হয়ে, আইনের অধ্যাপক হয়ে, আইনজীবী হয়ে
এই জাতীয় সিলি মিস্টেকগুলো তারা কিভাবে করছেন, এবং ভবিষ্যতে তাদের সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলতে, মন্তব্য করতে সাবধানী হতে হবে, নাহলে পুরো বিচার ব্যবস্থাটি প্রশ্নের সম্মুখীন হবে। ইতিপূর্বে প্রশ্নের সম্মুখীন হয়েছে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, বিভিন্ন পত্রিকা এটি রিপোর্ট করেছে, কোনো কোনো পত্রিকার সম্পাদকীয় লিখেছে, একটি পত্রিকা তো সম্পাদকীয়তে উল্লেখ করেছে। আমি খোলাখুলি বলেই ফেলছি, দ্য ডেইলি স্টার। এখন তো কেউ বলবেন ওটা তো ভারতের পত্রিকা, সেই বিচারে আমি যাচ্ছি না, বাট তাজুল ইসলাম সাহেব মন্তব্যগুলো তো করেছেন। ডেইলি স্টার হোক আর প্রথম আলো হোক, ভারতের হোক আর পাকিস্তানের হোক, ঘটনাটি ঘটেছে, এই মন্তব্য তিনি করেছেন। আমার কাছে এই মুহূর্তে এটিই বিচার্য। ডেইলি স্টার এডিটোরিয়াল লিখেছে এবং সেখানে তারা তাজুল ইসলাম সম্পর্কে মন্তব্য করেছে, তার কমেন্ট সম্পর্কে, তার রিমার্কস সম্পর্কে মন্তব্য করেছে। তারা বলেছে এটি ইমেচিউর, অর্থাৎ অপরিপক্ক মন্তব্য, মেচিউর লোকের মন্তব্য না। এবং ঠিকই আছে, তারা ঠিকভাবেই বলেছে কথাটি, বলতে বলেনি কিছু। তো আমরা আশা করব ভবিষ্যতে আইসিটির সঙ্গে জড়িত সব কর্মকর্তা, আইন বিভাগীয় কর্মকর্তাই মূলত তারা, ভবিষ্যতে মন্তব্য করবার সময় তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। আইসিটিকে আর বিতর্কিত করা যায় না, আর বিতর্কিত করলে ফেসিবাদীরা সুযোগ নেবে, সেই সুযোগ আমরা তাদের নিতে দিতে পারি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।